ফাঁকা করে ঢাকগুলো ঢোকাতে কি
মঞ্চে আসার জন্য অনুরোধ করা হচ্ছে রাজ্য কমিটির সদস্য মাননীয় কৃষ্ণেন্দু দাকে। যারা আশেপাশে রয়েছেন প্রত্যেকের কাছে অনুরোধ, আপনারা যে সামনে চেয়ারগুলি খালি আছে সেখানে বসে পড়ুন। মঞ্চে আসার জন্য অনুরোধ করা হচ্ছে পাণ্ডবেশ্বর বিধানসভার ইনচার্জ মধুমিতা দি ও জয়েন্ট ইনচার্জ সুমিতা সিনহাদিকে। মঞ্চে আসার জন্য অনুরোধ করা হচ্ছে জেলার সম্পাদক পরেশ দা ও সুশীল টুডু মহাশয়কে। মঞ্চে আসার জন্য অনুরোধ করা হচ্ছে জেলা কমিটির সদস্য ঘনশ্যাম রাম মহাশয়কে। যারা রাস্তার উপরে দাঁড়িয়ে রয়েছেন যেসব কার্যকর্তা, প্রত্যেকের কাছে অনুরোধ আপনারা মঞ্চের সামনে চলে আসুন এবং যে চেয়ারগুলি রয়েছে সেখানে বসে পড়ুন। যেসব ব্যক্তিদের মঞ্চে ডাকা হয়েছে তারাই মঞ্চে থাকবেন। বাকিদের কাছে করজোরে অনুরোধ তারা একটু নিচে নেমে যাবেন। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। বলছি, প্রোগ্রামের শেষে আমাদের প্রধান অতিথির বক্তব্যের পর সমস্ত কর্মী যারা পরিশ্রম করেছেন সবাই শেষে মঞ্চে আসবেন। সবাই মন্ত্রীর সঙ্গে, আমাদের নেতার সঙ্গে ছবি তুলবেন, কোনো অসুবিধা নেই। যেহেতু মঞ্চে সবাইকে আমরা স্থান দিতে পারছি না, মঞ্চ মজবুত নেই, 25-30 জনের বেশি বসলে ক্ষতি হতে পারে, তাই কেউ বড় না কেউ ছোট না, ঠিক আছে? লাস্টে সবাই ছবি তুলবো। ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত। মঞ্চে আসার জন্য অনুরোধ করা হচ্ছে জেলার অন্যতম সদস্য মাননীয়া চন্দ্রানী গোস্বামী মহাশয়াকে। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ মঞ্চে অনুরোধ করা হচ্ছে মন্ডল 1 সবিতা দি, মন্ডল 2 বেনুধর দা, মন্ডল 3 তারক দা এবং মন্ডল 4 এর সভাপতি ভাই সপ্তর্ষি মন্ডল। আপনারা মঞ্চে চলে আসুন। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি বৃন্দাবন থেকে আগত প্রভু চিন্ময় চৈতন্য মহারাজকে। আমাদের মাঝে উপস্থিত আছেন কাউন্সিলর অমিত তুলসান মহাশয়, ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। অমিত দা, আপনি মঞ্চে চলে আসবেন। চার মন্ডল সভাপতি এবং মাননীয় বন্ধন দাকে বরণ করার জন্য সামনে ডেকে নিচ্ছি। জয় জয় বন্ধন দা, সামনে भारत माता की, भारत माता की, बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद। কোথায় লাগিয়েছিস? তোর অডিওটা এখন লাগা। আমাদের খুলে দে অডিওটা খোল মাতৃকার চিলময়ীকে মৃন্ময়ীতে আবাহন, আজ চিচ্ছক্তি রূপিণী মহামায়া সনাতনী
হ্যাঁ 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 ঠিক আছে। মঞ্চে আসার জন্য অনুরোধ করছি বৃন্দাবন থেকে আগত চিন্ময় চৈতন্য মহারাজকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। প্রভু মঞ্চে আসার জন্য অনুরোধ করছি সোনপুর হরে কৃষ্ণ আশ্রম থেকে প্রভু বিমল প্রভুকে, শ্রীনিবাস প্রভু মহাশয়কে, অমর প্রভু মহাশয়কে, জহর প্রভু মহাশয়কে ও সুনীল প্রভু মহাশয়কে এনাদের হাতে গীতা তুলে দেবেন মাননীয় সুকান্ত মজুমদার মহাশয়। অগ্নিলোচনা এই উষা লগ্নে হে মহাদেবী তোমার উদ্বোধনে বাণীর ভক্তি রসপূর্ণ বরণ কমল আলোক শত দল মেলে বিকশিত হোক দিকে দিগান্তে। হে অমৃত জ্যোতি, হে মা দুর্গা, তোমার আবির্ভাবে ধরণী হোক প্রাণময়ী। জাগো 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 মা দেবী চণ্ডিকা সচেতন চিন্ময়ী, তিনি নিত্যা, তার আদি নেই, তার প্রাকৃত মূর্তি নেই। এই বিশ্বের প্রকাশ তার মূর্তি, নিত্যা হয়েও অসুর পীড়িত দেবতা রক্ষণে তার আবির্ভাব হয়। দেবীর শাশ্বত ভবানী ইচ্ছন যদা যদা বাধা দানবোত্থা ভবিষ্যতি তদা তদাবতীর্যাহং করিষ্যামি সংশয়ম। পূর্বকল্প অবসানের পর প্রলয়কালের সমস্ত জগৎ যখন কারণ সলিলে পরিণত হল, ভগবান বিষ্ণু অখিল শক্তি প্রভাব সংহত করে সেই কারণ সমুদ্রে রচিত অনন্ত শয্যা পরে যোগ নিদ্রায় হলেন অভিভূত। বিষ্ণুর যোগ নিদ্রার অবসান কালে তার নাভিপদ্ম থেকে জেগে উঠলেন ভাবিকল্পের সৃষ্টি বিধাতা ব্রহ্মা। আমাদের চার মণ্ডলের ব্রহ্মার কর্ম চার মণ্ডলের মণ্ডল ইনচার্জ এবং কনভেনার কো কনভেনার এই ছজনকে বলবো আমাদের প্রধান অতিথি, আমাদের নেতা, আমাদের ভারত সরকারের মন্ত্রী মাননীয় সুকান্ত মজুমদার মহাশয়কে তারা যৌথভাবে কনভেনার কো কনভেনার এবং চার মণ্ডল ইনচার্জ তারা সম্বর্ধনা জানাবেন। বন্ধন দেখো যাও, চারজন কই? এরপর আমরা আমাদের প্রধান অতিথিকে রিকোয়েস্ট করব 2 মিনিট যদি আরো থাকেন, আরো কিছু আমাদের সক্রিয় সদস্য তারা আমাদের নেতাকে বরণ করতে চাইছে, তাদেরকে বলবো একে একে আসতে। সঞ্জীব দা আসে? সঞ্জীব কোথায়? সঞ্জীব কোথায়? আর ইয়েরা কই? নীলা তোরা দিবি তো? হ্যাঁ, একে একে যার হয়ে আছে তারা চলে যাও ভাই, বাকি বাকি নেক্সট। আরো যারা যারা সম্বর্ধনা দিতে চাইছে সবাই দেবে ভাই, কেউ কোনো আপত্তি নেই, সবার লিডার, তাই তো? যাদের হয়ে আছে চলে যান নিচে। নেক্সট নেক্সট আর যারা যারা দিতে চাইছে চলে আসুন। এই নীল তোরা চলে যা যা যা, তোরা মহিলা মোর্চা যারা যেতে চাইছো যুব মোর্চা আছে, আগে আগে এরা হয়ে যাক, তারপর সুরাজ আছে যুব মোর্চা। যাদের হয়ে যাচ্ছে তারা আমরা নিচে থেকে অনুষ্ঠান দেখব, যাদের হয়ে যাবে তারা নিচে থেকে অনুষ্ঠান দেখবো না। যুব মোর্চা চলে এসো, চলে যাও, বাবলু দিলি
দিতে দিয়ে সুরাজের নেতৃত্বে আরো আমাদের যুব মোর্চা যারা আছে, যাও সবাই। যাদের হয়ে যাচ্ছে তারা একটু নিচে নেমে যাব, যাদের হয়ে যাচ্ছে তারা নিচে নেমে যাব আমরা। মহিলা মোর্চা যারা আছেন, যাদের হয়ে যাচ্ছে আপনারা নিচে নেমে যান। মহিলা মোর্চা চলে আসুন, মহিলা যাদের হয়ে যাচ্ছে নিচে নেমে যাও। দে 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 তোরা দে। নিয়ে আসুন, দে চন্দ্রানী দে। মহিলা মোর্চা আমি দাদি যা। যাদের হয়ে যাচ্ছে নেমে যাবেন, যাদের হয়ে যাচ্ছে একটু বাকিরা আসতে পারবে না হলে। ঠিক ঠিক ঠিক, খুব ভালো। যাদের হয়ে যাচ্ছে আমরা যদি স্থান না করে দিই বাকিরা আসতে পারবে না। মহিলা মোর্চা যাও। যাদের হয়ে যাচ্ছে তারা নেমে যাও। হয়েছে, हो गया। নেক্সট কারা আছেন? আচ্ছা হ্যাঁ, আচ্ছা জামুরিয়াতে যারা ওনাকে আমাদের মাননীয় মন্ত্রীকে রিসিভ করেছিল যে ছেলেরা মন্ডল 2 এর, তারাও এসছে, সঙ্গে সঙ্গে তারাও সম্বর্ধনা দিতে চাইছে। জামুরিয়া মন্ডল 2 এর যারা মাননীয় মন্ত্রীকে রিসিভ করে নিয়ে এলো তাদেরকে বলছি যা। রাহুল কই রে? এই জামুরিয়া তাড়াতাড়ি যা। বাকি সবাই চন্দ্রন দিদি। ভারত মাতা কি। যাদের হয়ে যাচ্ছে নেমে যান। হয়েছে হয়েছে, চল যা তোরা যা যা যাও, যারা নেমে যাবে। না তো যাদের হয়ে গেছে চলে যাদের হয়ে গেছে চলে এসো, বাকি দেখে যেতে দাও। জেলা সভাপতি যাদের হয়ে গেছেন, যাদের হয়ে গেছে একটু অন্যদের জায়গা করে দাও ভাই। যাদের হয়ে গেছে একটু জায়গা করে দাও। এরপর আমরা প্রোগ্রামের শেষে আবার সম্বর্ধনা দেবো, ঠিক আছে? এবার ছেড়ে দাও ভাই। হ্যাঁ, এরপর আমাদের মন্ডল সভাপতিদেরকে বলবো, আমাদের জেলা সভাপতি এবং জিতা আমাদের পঞ্চায়েত সদস্য, জিতা লাহা আমাদের পঞ্চায়েত সদস্য ও সম্বর্ধনা যা 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 যা। যাদের হয়ে চলে চলে, যাদের হয়েছে নেমে যাও। চলে 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 রিন্টু চলে আয়। ও পঞ্চায়েত মেম্বার আমাদের চলে। এরপর আমাদের মন্ডল সভাপতিদেরকে বলবো যে তারা আমাদের জেলা সভাপতি এবং রাজ্যের যারা নেতা আছেন, আরো যারা নেতৃবৃন্দ এসেছেন সবাইকে একে একে সম্বর্ধনা দেবেন। প্রথমে জেলা সভাপতিকে সম্বর্ধনা দেবেন, তারপর আমাদের কৃষ্ণেন্দু মুখার্জি এসছেন, আরো যারা আসানসোল থেকে আগত যে নেতারা আছেন তাদেরকে
भारत माता की, भारत माता की। যেহেতু আমাদের মাননীয় মন্ত্রীকে দুর্গাপুর যেতে হবে, তাই খুব বেশি বক্তব্যের আজ অবকাশ নেই। মূল যে আমাদের অনুষ্ঠান ছিল, যে মহালয়ার আগে আগমনী যাত্রা এবং এই হরিপুর অঞ্চলে মোট আজ 1001 পিস আমাদের ধর্মীয় পুস্তক ভগবত গীতা সবার হাতে তুলে দেওয়া হবে। প্রতীকী 5 জনের হাতে আমাদের মাননীয় মন্ত্রী তুলে দিয়েছেন। এরপর বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি এই জেলায় আমাদের সংগঠনের সভাপতি শ্রী দেবতনু ভট্টাচার্য মহাশয়কে। তার আগে আমরা বরণ করে নেব আমাদের রাজ্য কমিটির সদস্য, পাণ্ডবেশ্বর বিধানসভার প্রাক্তন বিধায়ক মাননীয় জিতেন্দ্র তিওয়ারি মহাশয়কে। তাকে বরণ করে নেবেন আমাদের বিধানসভার কো কনভেনার বন্ধন দা। আজকে আমার বক্তব্য শুধুমাত্র আনুষ্ঠানিকতা। মূল বক্তব্য আপনাদের সামনে রাখবেন আমাদের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, আমাদের প্রাক্তন রাজ্য সভাপতি মাননীয় সুকান্ত মজুমদার মহাশয়। আমি সেই জন্য সময় নষ্ট করব না, শুধু একটাই কথা বলবো যে 2026-এর নির্বাচন এটা শুধুমাত্র একটা রাজনৈতিক পট পরিবর্তনের নির্বাচন নয়, এটা আমাদের পশ্চিমবঙ্গে আমরা যারা সনাতনী বসবাস করছি তাদের মাথা উঁচু করে বেঁচে থাকার নির্বাচন। 2026-এর নির্বাচন এই রকম ধর্মীয় অনুষ্ঠান, আগমনী যাত্রা প্রত্যেকটা অঞ্চলে মাথা তুলে সনাতনীরা করতে পারবে কি পারবে না সেটা নির্ধারণ করার নির্বাচন। 2026-এর নির্বাচন যারা বাড়িতে তুলসী মঞ্চ রাখেন, তুলসী পুজো করেন, তারা নির্বিঘ্নে তুলসী মঞ্চে তুলসী পূজা করতে পারবেন কিনা তা সুনিশ্চিত করার নির্বাচন। 2026-এর নির্বাচন আমাদের পশ্চিমবঙ্গ জুড়ে যত মঠ মন্দির রয়েছে সেখানে কাসর ঘণ্টা বাজিয়ে ভক্তরা মাথা তুলে ঈশ্বরের উপাসনা করতে পারবেন কিনা তার নির্ধারণ করার নির্বাচন। সেজন্য এই নির্বাচনের গুরুত্ব উপলব্ধি করে আগামীতে সমস্ত সনাতনীদেরকে আমি আহ্বান করব যে সেই কথা মনে রাখতে, আজকে গীতা দেওয়া হচ্ছে সবাইকে, সেই গীতার সার মনে রাখতে হবে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ভগবান বলে গেছেন এ কথা, যখন যখন ধর্ম গ্লানি যুক্ত হবে সেই সময় ভগবান নিজে আবির্ভূত হবেন এবং ধর্মের রক্ষার জন্য, সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতীদের বিনাশ করার জন্য ভগবান আবির্ভূত হবেন। কিন্তু তার সঙ্গে সঙ্গে ভগবান যে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে এই কথা বলেছিলেন সেখানে ভগবান কি করেছিলেন, ভগবান শ্রীকৃষ্ণ করেছিলেন সে কথাও আমাদের মনে রাখতে হবে। যুদ্ধ শুরুর আগে উনি ঘোষণা করেছিলেন যে আমি অস্ত্র ধরব না। যুদ্ধ শুরু করার আগে উনি ঘোষণা করেছিলেন আমি অস্ত্র ধরব না। তাহলে লড়াই কে করবে, যুদ্ধ কে করবে? যুদ্ধ করবে প্রত্যেক যারা যারা নিপীড়িত, যারা যারা শোষিত, যারা যারা বঞ্চিত, তাদের সবাইকে যুদ্ধ করতে হবে। ভগবানের আশীর্বাদ তাদের মাথায় থাকবে। সেই জন্যে আজকের এই যে লড়াই, নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াই, এই মাটি রক্ষার লড়াই, এই লড়াইয়ে আপামর জনসাধারণকে অংশগ্রহণ করতে হবে। ভগবানের আশীর্বাদ আমাদের মাথায় রয়েছে এবং সবাই মনে রাখবেন যে একমাত্র রাস্তা হচ্ছে কোনো রকম আপোষ না করে
অন্যায়ের বিরুদ্ধে, অধর্মের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, শোষকদের বিরুদ্ধে লড়াই, এবং এই লড়াই লড়েই তবেই শান্তি প্রতিষ্ঠিত হবে, এবং এই লড়াইয়ে জিতে তবেই অধর্মের বিনাশ হবে, ধর্মের বিজয় হবে। সেই জন্যে সবাইকে আমি অনুরোধ করব, আহ্বান করব যে 2026-এ যে নির্ণায়ক নির্বাচন আসতে চলেছে, সেই নির্বাচনে এই প্রেক্ষাপটে চিন্তা ভাবনা করে সবাইকে নিজেদের মতো করে লড়াই করে পশ্চিমবঙ্গের মাটিকে রক্ষা করতে হবে, আমাদের এখানকার সনাতনী সমাজকে রক্ষা করতে হবে, এবং আমাদের উত্তরপুরুষ যারা, আমাদের পরবর্তী প্রজন্ম যারা, তারা যাতে মাথা তুলে নিজেদের আত্মসম্মান বজায় রেখে বেঁচে থাকতে পারে, উন্নতি করতে পারে, তার জন্য একটা পরিবেশ তৈরি করে দিয়ে যেতে হবে। এই দায়িত্ব আমাদের, এই দায়িত্ব আমরা পালন করব, এবং এই দায়িত্ব পালন না করলে পরবর্তী প্রজন্ম যারা আমাদের রয়েছে তাদের কাছে আমাদের জবাবদিহি করতে হবে যে যখন লড়াইয়ের সময় ছিল তখন তোমরা বিমুখ ছিলে, তখন লড়াই করনি, এবং সেই লড়াইটা আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়ে চলে গেছো। আমরা আমাদের পরবর্তী প্রজন্মের ঘাড়ে কোনো রকম লড়াই চাপিয়ে না দিয়ে এই লড়াই নিজেরা লড়ে এই লড়াই জিতে 2026-এর নির্বাচনে পশ্চিমবঙ্গকে আমরা রক্ষা করব, পশ্চিমবঙ্গের মানুষকে আমরা রক্ষা করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আমাদের মাননীয় নেতা বক্তব্য রাখবেন, তার আগে ছোট্ট একটা ঘটনা যেটা আমাদের মাননীয় মন্ত্রীর জানা উচিত, আপনারা সবাই তো জানেন সেটা। 2021-এর নির্বাচনের ফলাফলের ঠিক পর, 1 মাস পর, আমাদের এই বিধানসভার এই পঞ্চায়েতেরই খোট্টাডি অঞ্চলে আমাদের মহিলা নেত্রী ছিলেন সোনালী গিরি। তার ব্রেন টিউমারে সার্জারি হয়েছিল। দলের কর্মীরা আমাকে বলল, দাদা সোনাদিল্লিদির ব্রেন টিউমারের সার্জারি হয়েছে, একবার ওনাকে দেখতে যাবেন না? আমরা কয়েকজন সোনালিদির বাড়িতে ওনাকে দেখতে গেছিলাম। উনি আমাদেরকে চা খাওয়াচ্ছিলেন, মিষ্টি খাওয়াচ্ছিলেন, এবং সঙ্গে সঙ্গে বলছিলেন, দাদা আপনারা তো এলেন, এরপর কিন্তু আমার বিপদ। আমরা বললাম, আপনার কিসের বিপদ? বলে, দেখুন না কি হয়। আমাদের চা শেষ হওয়ার আগেই প্রায় 105 নরেনের গুন্ডারা সোনালিদির বাড়ি ঘিরে নিল, পাথর চালাতে শুরু করলো, ইট চালাতে শুরু করলো। আমার সঙ্গে যেহেতু আমাদের সেন্ট্রাল সিকিউরিটি ছিল, তারা যে কোনোভাবে আমার প্রাণ রক্ষা করলো, কিন্তু সোনালিদিকে সেদিন আমরা রক্ষা করতে পারিনি। এবং যখন আমি বাড়ি ফিরে গেলাম, তারপর খবর পেলাম তার ঘরের ইলেকট্রিসিটিটা কেটে দেওয়া হলো, পরের দিন তার জলের কানেকশন কেটে দেওয়া হলো। আমরা অসহায়, উনি ফোন করছেন, দাদা কি করব, আমি অসুস্থ, আমার ব্রেন টিউমারের সার্জারি হয়েছে, আমি কি করব? আমরা বললাম, দিদি আমরা আপনাকে প্রোটেকশন দিতে পারছি না, আপনি টিএমসি জয়েন করে নিন। উনি বলেছিলেন, না আমি অঞ্চল ছেড়ে চলে যাব, কিন্তু টিএমসি জয়েন করব না। আমরা বলেছিলাম, আপনার ছেলে আছে, পরিবার আছে, আপনি জয়েন করে নিন। সোনালিদি নরেন চক্রবর্তী হাত থেকে ঝান্ডা নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন, এবং পঞ্চায়েত নির্বাচন এলো। নরেন খুব খুশি, সোনালিদিকে সেখানে প্রার্থী করলো, তৃণমূল কংগ্রেসে প্রার্থী করলো। ভোট তো হয়নি, ভোট হলেও উনি জিততেন। সবাই যেভাবে তৃণমূল কংগ্রেসে জিতে এলো, সোনালিদিও তৃণমূল কংগ্রেসের টিকিটে পঞ্চায়েত সদস্য হিসাবে জিতে এলেন। কিন্তু নিয়মিত উনি আমাদের সঙ্গে যোগাযোগ রাখতেন এবং বলতেন, শরীর আমার এদের সঙ্গে আছে, কিন্তু মন বিজেপি পরিবারের সঙ্গে আছে। এবং আপনাদের জেনে ভালো লাগবে যে 2 মাস আগে পঞ্চায়েত সদস্য থেকে রিজাইন করে উনি পদত্যাগ করেছেন, যে এই পঞ্চায়েত সদস্যর পদ আমার চাই না, রিজাইন করে আজ আমাদের মঞ্চে এসছেন। আমাদের প্রাক্তন রাজ্য সভাপতি আমাদের নেতাকে বলবো, সোনালিদিকে, আরে দিদি কাঁদবেন না, আজ তো আপনার আনন্দের দিন। নরেন দেখে যাও, তুমি যতই অত্যাচার করো, যে সোনালিদিকে নিয়ে গেছিলে আজ উনি আবার চলে এসছেন। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। এরপর আমি আমাদের মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত দাকে অনুরোধ করব তার বক্তব্য রাখার জন্য। ভারত মাতা কি, কি ঘুম পেয়ে গেল নাকি? ভারত মাতা কি। মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদী,
জেপি নাড্ডা, জেপি নাড্ডা, অমিত শাহ। একে তো এই মঞ্চে দিদিকে দেখে নরেন চক্রবর্তীর ঘুম চলে যাবে, আরো ঘুমটা ভাঙাতে হবে তো। অমিত শাহ নামটা আরো জোরে নিন, তাহলে আরো ঘুম ভেঙে যাবে। অমিত শাহ, অমিত শাহ। জয় জয় শ্রীরাম, জয় মা দুর্গা, জয় মা দুর্গা। মা দুর্গা আসছেন আমাদের মাঝে। আজকে আপনারা মন্ডল 2 এর পক্ষ থেকে, তাই তো, পুরো বিধানসভা মন্ডল 2 এর পক্ষ থেকে, এখানে মন্ডল 2তে পুরো বিধানসভার পক্ষ থেকে আগমনী যাত্রার আয়োজন করেছি। আপনারা করেছেন, তাতে আমি আসতে পেরে আপনাদেরকে প্রণাম জানাই এবং নমস্কার জানাই, ধন্যবাদ জানাই যে আপনারা আমাকে আমন্ত্রণ করে এই সুযোগ দিয়েছেন আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে, পায়ে পা মিলিয়ে এখানে হাঁটার জন্য। কারণ আমি রাজ্য সভাপতি হওয়ার পর বাই ইলেকশনে এসে দেখেছি, আমি তারপরেও এসে দেখেছি আসানসোলে বিজেপি করা অত সহজ নয়। যাদের বুকের পাটা আছে, বাপের বেটা যারা, তারাই বিজেপি করতে পারে, আর তারা বিজেপি করে। আজকে মঞ্চে বর্তমান সভাপতি আমাদের এই জেলার দেবতনু ভট্টাচার্য দা আছেন, তার পাশেই কৃষ্ণেন্দু মুখার্জি দা, যিনি অন্য বিধানসভার মানুষ কিন্তু এখানে এসেছেন। আমাদের এই পুরো প্রোগ্রামের উদ্যোক্তা এইখানকার লড়াকু নেতা জিতেন তিওয়ারি দা আমাদের সাথে আছেন। সবাইকে জোরে হাততালি দিয়ে স্বাগত করবেন। আমাদের যুব মোর্চার রাজ্যের সম্পাদক ভাই কুন্দন সাহা এখানে উপস্থিত আছেন। আরো অনেক নেতৃত্ব, পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে আমাদের মন্ডল সভাপতিরা, এই মন্ডল সভাপতিরা সামনে এসো সবাই, একবার সবাই মিলে জোরে হাততালি দিয়ে মন্ডল সভাপতিদেরকে স্বাগত জানাবেন। ওই দিদি কোথায় গেলেন? মন্ডল সভাপতি ছিলেন, চলে আসুন। চেনেন তো মন্ডল সভাপতিদেরকে? এরা হচ্ছে বিজেপির নেতা, যারা মাটিতে নেমে কাজ করে। এরা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করলে আমি গ্যারান্টি দিয়ে গেলাম, এই পাণ্ডবেশ্বর বিধানসভা নরেন্দ্র মোদীকে জিতিয়ে আমরা উপহার দিব, সেই গ্যারান্টি আজকে দিয়ে গেলাম। সবাই জোরে হাততালি দিয়ে আমাদের মন্ডল সভাপতিদেরকে সম্মান জানাবেন। এছাড়াও আমাদের পুরনো অনেক নেতৃত্ব আছে, ঘনশ্যাম দা থেকে শুরু করে সবার নাম আমি এই মুহূর্তে বলতে পারছি না, সেই জন্য মাফ করবেন। যে সমস্ত সাধু বৈষ্ণব যারা আমাদের মাঝে এসেছেন, তারা বুঝতে পারছেন আগামী দিনে বিপদটা কোন জায়গায়। আগামী দিনে আমরা আজকে আগমনী যাত্রা করছি, মা দুর্গা আসছেন আমাদের মাঝে। 2 তারিখে পুজো শেষ হবে, 2রা অক্টোবর গান্ধী জয়ন্তীর দিনে এবার দশমী পড়েছে। পুজো 21 তারিখে মহালয়া থেকেই প্রায় পুজো শুরু হয়ে যাচ্ছে। আমরা পুজো করছি, প্যান্ডেল দেখতে বেরোচ্ছি, ঘুরে বেড়াচ্ছি, আগমনী যাত্রা করছি। কিন্তু ভাবুন, আপনি আপনার যে বাচ্চা ছেলে বা বাচ্চা মেয়েটির হাত ধরে পুজোর প্যান্ডেলে যাচ্ছেন মা দুর্গাকে দেখতে, সে যখন বড় হবে, সে যখন তার বাচ্চার হাত ধরে মা দুর্গার প্যান্ডেলে যাবে, তখন কি মা দুর্গার প্যান্ডেল আস্ত থাকবে, নাকি যেভাবে বাংলাদেশে প্যান্ডেল জ্বালিয়ে দেওয়া হয়, পুড়িয়ে দেওয়া হয়, সেই ধরনের পরিস্থিতি এই তৃণমূল কংগ্রেস তৈরি করবে? সেইটা ভাবার সময় এসেছে বন্ধুগণ। সেই সময় আমাদের সামনে হাজির। আমাদেরকে ঠিক করতে হবে আমরা কোন পথে যাব। মাননীয় মুখ্যমন্ত্রী এই বাংলাকে এমন একটা রাজ্যে পরিণত করতে চাইছেন, যে রাজ্যে আমরা যারা আছি, যারা সনাতন সংস্কৃতিতে বিশ্বাস করি, আমরা অন্য কোনো সংস্কৃতির বিরোধিতা করতে বিশ্বাস করি না। আমরা মনে করি সব পথেই ঈশ্বরকে পাওয়া যায়, যে পথেই যাবে হবে সে পথই হবে। কিন্তু এই ধরনের মানসিকতা যে আমি অন্য ধর্মকে টিকতে দেব না, অন্য ধর্মের সংস্কৃতিকে আমি সহ্য করব না, এটা ভারতীয় জনতা পার্টি মেনে নেবে না। আমরা মনে করি সমস্ত ধর্মেরই এই ভারত ভূমিতে টেকার এবং অধিকার আছে, সেই অধিকার আগামী দিনেও রক্ষা করতে হবে। আজকে সরস্বতী পুজো করতে গিয়ে আজকে আমাদের লড়াই করতে হচ্ছে। মা দুর্গার পুজোতে দিদিমণি পুজো লম্বা করে দিয়েছে। এখন একদম আমাদের সপ্তমী থেকে পুজো শুরু হতো, এখন মহালয়া থেকে পুজো শুরু হয়। পারলে দিদিমণি তার আগে মায়ের চক্ষুদান করে দেবে, মহালয়ার আগে চক্ষুদান হয়ে যাচ্ছে। আমাদের নিয়ম বলছে কি, এবারও দেখবেন মহালয়ার আগে চক্ষুদান হবে। নিয়ম বলছে কি, এখন পিতৃপর্ব চলছে, এখন এরপরে মাতৃপর্ব শুরু হবে মহালয়া থেকে। সেই সময় মায়ের চক্ষুদান হওয়ার কথা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাব দেখাচ্ছেন, আমি মা দুর্গাকে এত ভালোবাসি যে আমি মায়ের চোখ এঁকে দেব মহালয়ার মধ্যে, পিতৃপুরুষ পর্বের মধ্যেই। উদ্দেশ্য কি বন্ধুগণ? উদ্দেশ্য একটাই,
পুজো যত লম্বা হবে তত মালের টান পড়বে, আর রাজ্য সরকারের কোষাগারে তত পয়সা যাবে। সেন পুজো লম্বা করো, মাল খাওয়াও লোকজনকে, লটারি বিক্রি করো। আর সেখান থেকে এখন তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গ রাজ্যের একটাই উদ্দেশ্য হয়েছে, ঢুক ঢুক পিও, যুগ যুগ জিও। এইটা নিয়ে তৃণমূল কংগ্রেস চলছে, এই নিয়ে তারা সামনের দিকে এগোতে চলেছে। আজকে মুখ্যমন্ত্রী গতকাল উত্তরবঙ্গে গেছেন, এখনো মনে হয় উত্তরবঙ্গে আছেন। উনি বলেছেন আমরা দুর্গাঙ্গন করব। দুর্গাঙ্গন আবার কি কে জানে, কি করবে জানি না। যিনি ঠাকুর দেখতে পান না বলে কলকাতায় একটা জায়গায় বসেন নিজে, আর মা দুর্গাকে তার সামনে দিয়ে প্যারেড করান, তার নাম দিয়েছেন কার্নিভাল। এখানেও হয়তো একটা, হয়তো তৃণমূলের নেতারা সেজে গুজিয়ে স্নো পাউডার লাগিয়ে ফুসফুস মেরে চেয়ারে পায়ের উপর পা তুলিয়ে বসে থাকে, আর মা দুর্গা তাদের সামনে দিয়ে যায়। ভাবতে পারেন কত বড় নেতা এরা, কত বড় নেতা। এখানকার বিধায়ক বাপরে বাপ, তার বিরুদ্ধে কীর্তি আজাদ চিঠি লিখেছিল যে এখানে কয়লা চুরি হচ্ছে, এই 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 এরা চুরি করছে। যেই আমি টুইট করেছি, কীর্তি আজাদ চিঠি লিখে বলেছে ইডির তদন্ত চাই, সিবিআই তদন্ত চাই, কেন্দ্রীয় সংস্থার তদন্ত চাই। আমি সেটা বাইরে টুইট করে দিয়েছি, সঙ্গে সঙ্গে দিদিমণির বকা কীর্তিকে, আরে কীর্তি তুই তো দাদার কীর্তি করে দিলি, কীর্তি একদম খারাপ করে দিলি, এমন কীর্তি করলি মুখ দেখাতে পারছি না। সঙ্গে সঙ্গে কীর্তি আজাদ টুইট করলো আমি আমার চিঠি উইথড্র করে নিচ্ছি, আমি আর চিঠি লিখবো না, চিঠি লিখলে পরে দিদিমণি কান মলা দেবে। কিন্তু চিঠি লেখো না লেখো, কয়লা যারা চুরি করেছো তাদের নাম ইডির খাতায় লেখা আছে, কেউ রক্ষা পাবে না, সময় হলে ঠিক ব্যবস্থা হবে। এই যে বালি চুরি করছিল, খোঁজ পেয়েছেন তো? বালি চোর সৌরভ নামে একটাকে ধরেছে ঝাড়গ্রাম থেকে, সে বালি চুরি করছিল, বহাল তবিয়তে ছিল। তাদের তৃণমূল নেতারা বলে আরে আমরা দিল্লিকে সেটিং করে নিয়েছি, তো চিন্তা করতে হবে না, যত পারিস চুরি কর। এখন থানায় ঢুকে বসে আছে, জেলে ঢুকে বসে আছে। দিল্লি সেটিং করা অত সহজ নয় রে বাবা। দিল্লি যখন সময় আসে তখন ঘাড়ের উপর ঘপাত করে ধরবে, ধরে জেলের ভিতর ঢোকানোর ব্যবস্থাটা করে দেবে, সেদিন বুঝতে পারবি দিল্লিকে সেটিং করা অত সহজ নয়। তাই বন্ধুগণ, আগামী দিনে এই লড়াইকে আমাদেরকে জারি রাখতে হবে। আজ পাণ্ডবেশ্বর আমরা গতবার সামান্য কিছু ভোটে হেরে গেছি। কত ছিল? 5000 সামথিং ছিল না? 3800 ভোট। 3800 ভোটে গতবার এই পাণ্ডবেশ্বর বিধানসভা আমরা হেরে গেছি। তার উপর এরকম অত্যাচার, এই যে দিদির উপরে যে অত্যাচারের আমরা কাহিনী শুনলাম, আমি এইখানে আমাদের কর্মীদেরকে আশ্বস্ত করতে চাই, আপনারা যেভাবে লড়াই করেছেন এই ধরনের লড়াই খুব কম মানুষ করতে পারে। আপনারা হিসেব করে লিখে রাখুন, যারা সেই সময় আমাদের কর্মীদের উপর অত্যাচার করেছে, যারা আমাদের কর্মীদের উপর বাড়িতে ইট পাথর মেরেছে, কেউ বাদ যাবে না, প্রত্যেকের সমান হিসেব হবে, খাতার মধ্যে লিখে রাখুন, আমি পরিষ্কার বলে দিলাম, কেউ রক্ষা পাবে না। তৃণমূলের বিধায়ক পরেশ পাল তার দল বলে না মিলে 21-এর নির্বাচনের পর কলকাতাতে মানিকতলার কাছে আমাদের বিজেপি সক্রিয় কর্মী অভিজিৎ সরকার তাকে পিটিয়ে মেরে ফেলে তার মায়ের সামনে। এখন ঘুরে বেড়াচ্ছে দলে দলে জামিন পাওয়ার জন্য। সিবিআই তার বিরুদ্ধে চার্জশিট দিয়েছে, এবং চার্জশিটের পর যতই জামিন নিক, আদালতে প্রমাণ হবে যে তৃণমূলের বিধায়ক খুনে যুক্ত ছিল, এবং তৃণমূল বিধায়ক বুড়ো বয়সে শেষ মৃত্যুর দিন পর্যন্ত জেলের ভিতরে কাটাতে হবে। সেই সময় আসছে, তৃণমূল কংগ্রেসকে সেই সময় আমরা উপহার দেব। তৃণমূল কংগ্রেস কি ভেবেছিল? লাঠি মারবো, বোমা মারবো, বিজেপি শেষ হয়ে যাবে, বিজেপি ফিনিশ, 21 বিজেপি ফিনিশ। দিদিমণি বুঝতে পেরেছে বিজেপি ফিনিশ নয়, এখন দিদিমণি বুঝতে পারছে বিজেপি কি জিনিস, সেই সময়টা এসে গেছে, সেইটা তৃণমূল কংগ্রেস বুঝতে পারছে। গতকাল উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী কি বলেছেন একবার মন দিয়ে শুনবেন। উনি বলেছেন যে আমার আর ইচ্ছে করে না মুখ্যমন্ত্রী থাকতে, আমার ইচ্ছে করে আমি ছেড়ে দিয়ে চলে যাই। ছেড়ে দিয়ে গেলে পরে নাকি বিরোধীরা লুটে পুটে খাবে। কারা বিরোধী? আমরাই আছি, আর তো কেউ নেই। মুখ্যমন্ত্রী বলছে উনি ছেড়ে দিয়ে গেলে নাকি আমরা লুটে পুটে খাবো। দিদিমণি, আপনি কি লুটতে কিছু বাকি রেখেছেন যে আমরা খাবো? বাটি ফাঁকা, পুরো চেটে পুটে খেয়ে নিয়েছে আপনার তৃণমূল কংগ্রেসেরা। আমাদের যদি খাওয়ার ইচ্ছেও থাকে তাও আমরা খেতে পারবো না, কারণ আপনারা কিচ্ছু রাখেননি। যা যা বিক্রি করা যায়, আগে হতো, এখন টিভিতে অ্যাডভার্টাইজমেন্ট হয়,
আগে এখানকার বেনারসি ভালো, দিদিরা ভালো বুঝতে পারে, ওখানকার জামদানি ভালো, এখন একটাই মল, সব কিছু ওখানে পাওয়া যায়। চলো, তৃণমূল কংগ্রেস হচ্ছে এমন একটা দল, ইট বালি সিমেন্ট কয়লা গরু ছাগল যা পারবে সব বেচে হজম করে দিতে পারে, পৃথিবীর আর কোনো রাজনৈতিক দল আর পারে না। আর মানুষকে বোকা বানানোর জন্য কি করে, কখনো দুর্গাঙ্গন বানায়, কখনো অমুক বানায়, জগন্নাথ মন্দির বানায়। আমাকেও নেমন্তন্ন করেছিল জগন্নাথ মন্দির যাবার জন্য, সাংবাদিক বন্ধুরা আমাকে ধরেছে, জগন্নাথ মন্দির আপনি যাবেন কি না? আমি বললাম আগে সরকার তো ঠিক করুক এটা কি বানিয়েছে, মন্দির বানিয়েছে না অন্য কিছু বানিয়েছে। তৃণমূলের নেতারা বড় বড় করে পোস্টার ব্যানার লাগিয়েছে, এখানে তৃণমূল অফিসের সামনে নিশ্চয়ই লাগিয়েছিল জগন্নাথ মন্দির করার জন্য, দিদিকে জানাই ধন্যবাদ। অথচ সেক্রেটারি আমাকে চিঠি পাঠিয়েছে, তাতে জগন্নাথ মন্দিরের কথা লেখা নেই। সেই চিঠিতে কি লিখছে, জগন্নাথ কালচারাল সেন্টার লিখছে, সেখানে কিন্তু মন্দির নেই, মানুষকে বোকা বানাচ্ছে। তাই একটা গল্প শোনাই আপনাদেরকে। একদিন গল্প হলে এটা মনে রাখবেন, সত্যি গল্প হলেও সত্যি, একটা সিনেমা ছিল অনেক আগে, পুরনো লোকেরা জানে। সেই রকম মমতা বন্দ্যোপাধ্যায় বসে আছেন, আপনাদের নরেন চক্রবর্তী বসে আছেন, উপাধ্যায় টুপাধ্যায় আরো যারা আছে ঘটক মটক সব বসে আছে, বসে গল্প হচ্ছে। নরেন চক্রবর্তী চিন্তায় বলছে, দিদিমণি এবার মনে হচ্ছে ভোটটা হেরে যাব। বলে কেন রে? বলছে এবার হিন্দুরা এক ফোঁটাও আর তৃণমূলকে ভোট দেবে না। তখন দিদিমণি গল্পের মধ্যে বলছে, সত্যি ঘটনা নয় গল্প, কিন্তু এটা সত্যির সাথে বাস্তবের সাথে মিল আছে। মুখ্যমন্ত্রী বলছেন, আরে দূর বোকা, ভোট দেবে না মানে 100 বার ভোট দেবে, আমার চালাকি শোন তাহলে পরে ভোট দেবে। বলে কি চালাকি? বলে শোন তোদেরকে একটা গল্প শোনায়। বলে কি গল্প? বলে রামায়ণের গল্প। শুনেছিস তোরা? ভুলে গেছিস, আর একবার শোনায়। বলে কি হয়েছে? একদিন মা সীতা, আমরা রাম মন্দিরে প্রণাম করে এলাম, মা সীতা তার কুটিরে বসে আছে, সামনে সোনার হরিণ লাফাতে লাফাতে যাচ্ছে। মায়ের দেখে লোভ হলো, বলল রামচন্দ্রকে যাও সোনার হরিণ ধরে নিয়ে এসো। রামচন্দ্র তীর ধনুক নিয়ে সোনার হরিণের পিছনে যাচ্ছেন, সোনার হরিণ আর ধরা পড়ে না। তখন রামচন্দ্র তীর মারলেন, আমরা সবাই জানি সোনার হরিণ তীর লাগলো, সোনার হরিণ হঠাৎ করে রাক্ষসে রূপান্তরিত হলো, তার নাম হলো মারিচ। আর সে মারা যাওয়ার সময় চিৎকার করলো, হে সীতা হে সীতা হে সীতা হে লক্ষণ, রামের গলা নকল করে। গল্পটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ওই গল্পের মধ্যে। সঙ্গে সঙ্গে মা সীতা কি করলেন, লক্ষণকে বকা ঝকা করে যার পর নাই কথা বলে যাও তোমার দাদার বিপদ হয়েছে, তাকে রক্ষা করো। লক্ষণ একটা রেখা কেটে দিল, লক্ষণ রেখা, আর মা সীতাকে সেই রেখার বাইরে যেতে মানা করে লক্ষণ গেলেন হচ্ছে রামের সন্ধান করতে। যদিও লক্ষণ জানতেন রামচন্দ্র ভগবান, তার কেউ কিছু করতে পারবে না। সেই সময় কে এলো? রাবণ। কেমন করে এসছিল? হা 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 করতে করতে, একদম ওই রকম গেরুয়া একটা পাঞ্জাবি পরে রাবণ এলো, গলায় একদম মালা, হাতে কমণ্ডল, জটা। মা সীতা দেখে কি ভুল করলো, ভাবলো বিজেপির লোক, গেরুয়া পরে এসে, কিন্তু ভিতরে কি ছিল? এই গেরুয়া দেখে যদি ভুলটা করেছেন, তাহলে পরে রাবণ তখন মা সীতার হরণ করে নিয়ে চলে গেল। দিদি গল্পের মধ্যে বলছেন আপনার নরেন চক্রবর্তীকে, বুঝলি নরেন গল্পটা কি বললাম? তো বললো না দিদি কিছু তো বুঝতে পারলাম না, আপনি কি বললেন? ধুর গাধা, শোন বেটা ভালো করে মন দিয়ে। বলে ওই যে সোনার হরিণ দেখতে পেলি কি না, ভোট যেই আসবে, মা সীতারা যেমন সোনার হরিণ সামনে গেছিল, আমি লক্ষ্মীর ভান্ডার 500 টাকা বাড়িয়ে দেব, সোনার হরিণ হয়ে মায়ের সামনে ঘুরে বেড়াবে, সব মহিলাদের সামনে ঘুরে বেড়াবে। আর তারপর কি করব? বলে জগন্নাথ মন্দির দুর্গাঙ্গন তৈরি করব, আর রাবণের মতো গেরুয়া পরে গিয়ে মা সীতার হরণ করব। তাই সাবধান, এই ছদ্মবেশী হিন্দুদেরকে দেখে যদি ভুল করেছেন, তাহলে মা সীতার হরণ হতে বাধ্য, মা সীতার হরণ হতে বাধ্য, কেউ রক্ষা করতে পারবে না। তাই চিনুন আসল হিন্দুকে, কে হিন্দুর পক্ষে কথা বলছে, আর নাকি সত্যি সত্যি কথা বলছে, নাকি মিথ্যে কথা বলছে। আজকে এই গোটা রাজ্যকে যে জায়গায় মাননীয় মুখ্যমন্ত্রী নিয়ে যাচ্ছেন, আজকে আমরা দেখলাম কি রবীন্দ্রনাথ ঠাকুরের যে ফটো, চাচল কলেজ, কোইন্সিডেন্টালি বলুন সংযোগবশত বলুন, ওই কলেজে আমার মা পড়াশুনো করেছে, সেই কলেজের সামনে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি, সেই ছবি পুড়িয়ে দেয়া হলো।
আর তারা বাংলা বাঙালির গর্বের কথা বলছেন, বলছেন বিজেপি নাকি বাংলা বিরোধী, বাঙালি বিরোধী। আরে আমাদের থেকে বড় বাঙালি কে আছে? অন্য রাজ্যে যান, অন্য রাজ্যে কোনো রাজনৈতিক দলের অফিসে যদি কোনো বাঙালির ফটো থাকে, একমাত্র বিজেপির অফিসে বাঙালির ফটো থাকে, তার নাম হচ্ছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। সেই বাঙালির ছবি গুজরাটের পার্টি অফিসেও গিয়ে আপনি দেখতে পাবেন। আমাদের থেকে বড় বাঙালির দল কে আছে? মমতা বন্দ্যোপাধ্যায় বলেন তিনি বাঙালির দল। আমি এই মঞ্চ থেকে প্রশ্ন করতে চাই, কীর্তি আজাদ কোন বাঙালি? আমি সেই প্রশ্ন করতে চাই। আসানসোলের সাংসদ যাকে করেছেন তিনি কোন বাঙালি? তাকে প্রশ্ন করতে চাই। আমি তৃণমূলের নেতাদেরকে দিতেন, এখান থেকে হিন্দিভাষী নেতাকেও দিতেন, কোনো অসুবিধা নেই। সে কিন্তু বাইরে থেকে আপনি ধরে এনে তাকে প্রার্থী করছেন। সাকেত গোখলে আপনি হয়তো, আপনারা হয়তো কোনো নামও শোনেননি, তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ, মহারাষ্ট্রের লোক, কোনো বাংলায় আসেনি, তাকে রাজ্যসভায় সাংসদ করেছেন। বাঙালির পেটে ইউসুফ পাঠান, ইউসুফ পাঠান আমরা সবাই চিনি, বাংলা ভারতের হয়ে ক্রিকেট ম্যাচ খেলেছেন, তার জন্য আমরা তাকে সম্মান করি। কিন্তু ইউসুফ পাঠান কোন বাঙালি বা কোন বাংলায় থাকা মানুষ? যদি হিন্দিভাষী বাংলায় থাকে, হিন্দি তার মাতৃভাষা হতে পারে, কিন্তু যদি সে বাংলায় থাকে, তার পূর্বপুরুষ বাংলায় যদি থাকে, তিনি যদি বাংলায় থাকেন, আমি মনে করি সেও আমার মতো বাঙালি, সেও এই বাংলাকে ভালোবাসে। ও ভি উতনা বাঙালি হ্যাঁ জিতনা मैं বাঙালি হুঁ। মমতা বন্দ্যোপাধ্যায় ভাগ করতে চায়, বাটো और রাজ করো, বাটো और রাজ করো। আর কি করবে এরা? চাকরি বিক্রি, বালি বিক্রি, কিচ্ছু বাদ দিচ্ছে না। 1804 জনের চাকরি লিস্ট বের করেছে রাজ্য সরকার, নিজে বলছে আজকে তারা চোর, নিজে বলছে আজকে তাদের এসএসসি বলছে, আজকে তারা অনেক কজন ছাত্র ছাত্রী তারা গেছিল বিধানসভা ঘেরাও করতে। মুখ্যমন্ত্রী বলছেন যে এদেরকে চাকরি আমরা দিতে পারবো না, চাকরি না দেবেন দিন না দিন, তার উপরে তাদেরকে পুলিশ লেলিয়ে দিচ্ছে, পুলিশ তাদের পিঠের উপরে লাঠিচার্জ করেছে। আজকে লজ্জা লাগা উচিত এই তৃণমূল কংগ্রেসের সরকারকে, যারা চাকরি দিতে পারে না, কর্মসংস্থান দিতে পারে না, বেকার যুবতীর উপর লাঠি দিয়ে আঘাত করেন, যারা সন্দেশখালি করেন, যারা মেয়েদের ইজ্জতকে বিক্রি করেন তাদের নেতাদের কাছে। বিজেপি আসবে, প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসের নেতার হিসেব হবে। মা দুর্গা যেভাবে ওষুধ বধ করেছিল, সেইভাবে তৃণমূল নামক অসুরের বধ হবে। সেই জন্য অপেক্ষা করুন আপনারা। আর সেটা 26-এ হবে। 26-এ আপনারা আমরা সবাই মিলে লড়াই করব, আর তৃণমূলকে বোঝাবো, আয় তৃণমূল দেখে যা বিজেপির, আয় তৃণমূল দেখে যা, আয় তৃণমূল দেখে যা, আয় তৃণমূল দেখে যা। বিজেপি প্রত্যেকটি রাজ্যে যেখানে যেখানে ক্ষমতায় আছে, আজকে গোটা ভারতবর্ষের দৃশ্য পরিবর্তন করে দিচ্ছে। আপনারা দেখলেন বিরাট বড় একটা দেশের নেতা, সে ট্যাক্স বসিয়ে দিল ভারতবর্ষের উপরে, টেরিফ বলে, টেরিফ। তারপরে সে কি টুইট করছে যে আমরা ভারত এবং সেই দেশের মধ্যে, আমেরিকার মধ্যে বাণিজ্যের বাধা দূর করতে চাই, আমরা চাই আমার প্রিয় বন্ধু নরেন্দ্র মোদীর সাথে কথা বলতে। বিশ্বের তাবর দেশের প্রেসিডেন্ট, আমাকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছেন, দাদা আমেরিকা ভারতবর্ষের উপর টেরিফ বসিয়েছিল, এখন আমেরিকার প্রেসিডেন্ট বলছে যে মোদিজি তার প্রিয় বন্ধু তার সাথে কথা বলতে, যে এটা কি করে হলো? আমি শুধু একটা কথাই বললাম, মোদি হ্যাঁ তো, মোদি হ্যাঁ তো, মোদি হ্যাঁ তো, মোদি সব পারে। সেই জন্য নরেন্দ্র মোদী আমাদের নেতা। 56 ইঞ্চি বুক ফুলিয়ে যতদিন জীবনে প্রাণ আছে আমরা বিজেপির এই গেরুয়া পতাকা উপরে তুলে বিজেপির জয়ধ্বনি দেব, ভারত মাতা কি জয় বলবো, আমরা জয় বাংলা বলবো না। দেখি তৃণমূল আমাদেরকে দিয়ে কত অত্যাচার করতে পারে, আমাদের উপরে কত অত্যাচার করতে পারে। তাই 26-এর লড়াইয়ের জন্য প্রস্তুত হন। কি লড়বেন তো? লড়বেন তো? মাননীয় প্রধানমন্ত্রী আমাদের লাস্ট তার যে সভা দমদমে, তাতে একটা স্লোগান দিয়েছেন, মনে আছে? বাঁচতে চাই, বাঁচতে চাই, বাঁচতে চাই, বাঁচতে চাই, বাঁচতে চাই। তাই বাঁচতে যদি হয় বিজেপির পতাকাকে হাতিয়ার করুন। আর সামনের নির্বাচনে তৃণমূল কংগ্রেস নামক রাক্ষসকে, যে মহিষাসুরকে মা যেরকম ত্রিশূল দিয়ে বধ করেছিলেন, ওই রকম ত্রিশূল আপনার লাগবেন না। জনগণকে বোঝান, যাবেন মেশিনের সামনে গিয়ে পদ্ম ফুলটা দেখে একটা বোতাম টিপুন, পদ্ম ফুলের একটা বোতামে টিপ পড়লে পরে একটা চাপবেন যখন, মেশিনটা হয়তো আপনার একটা ভোট কাউন্ট করবে, কিন্তু এটা শুধু একটা ভোট নয়, এই একটা ভোট
নরেন্দ্র মোদীর উপর একটা আশীর্বাদ হয়ে পড়বে, একটা আশীর্বাদ নরেন্দ্র মোদীর মাথায় গিয়ে পড়বে নরেন্দ্র মোদীকে আশীর্বাদ করতে। তাই 26-এর নির্বাচনে আমরা সবাই লড়াই করব তো, করব তো, এখান থেকে বিজেপির বিধায়ক দেব তো। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদী জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় মা দুর্গা, জয় মা দুর্গা। সবাইকে নমস্কার, সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ। বাবুদা কই, বাবু